ISIS's movement to command the Israeli regime under the recent ceasefire deal has resulted in the release of some 1,900 Palestinians who have been brought free from Israeli jails. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্দি বিনিময় চুক্তির ফলে প্রায় 1900 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যারা ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন। তবে ইসরায়েল ও আমেরিকা কি এমন কোনো চক্রান্ত তৈরি করেছিল যার মাধ্যমে হামাসের কবল থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করার পর এই যুদ্ধবিরতি ভেঙে ফেলার পরিকল্পনা ছিল? আমি এটা কেন বলছি সেটা আজ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখিয়ে বোঝাবো। প্রথম খবর, যুদ্ধবিরতি যখন চলছে ঠিক সেই সময় ফিলিস্তিনের উপর বড় হামলা চালানো হয়। 1-2 জন নয়, 6 জন ফিলিস্তিনের মৃত্যু হয়। আর তারপর যে ব্যাখ্যা দেওয়া হয় সেটা শুনবেন। দ্বিতীয় খবর, আগে জীবিত বন্দীদের মুক্তির কথা হচ্ছিল, কিন্তু এখন বলা হচ্ছে গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মৃতদেহগুলো খুঁজে বের করে আনতে হবে। এটা আমেরিকা ও নেতানিয়াহুর দুপক্ষ থেকে শর্ত হিসেবে বলা হচ্ছে। আরও বলা হচ্ছে যদি এটা করা না হয় তবে সেটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এতে শেষ নয়, আজ আমি দেখাবো কতজন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন, যারা তাদের যন্ত্রণার কাহিনী জানিয়েছেন। এরা 2 বছরের বন্দী নয়, 20 থেকে 25 বছর ধরে ইসরায়েলি কারাগারে পৌঁছছিলেন। আরও খবর আছে, ইন্দোনেশিয়া থেকে স্পেন পর্যন্ত সবাই ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে। সবাই বলছে এটা ভেবো না যে যুদ্ধবিরতি চলছে বলে কেউ নজর রাখছে না, নজরও আছে। আর যুদ্ধবিরতির নামে গাজা বা ফিলিস্তিনের উপর নির্যাতন করতে পারবে না ইসরায়েল। ইতালিতেও একটি বড় খবর বেরিয়েছে, ওরাও ইসরায়েলকে কঠিন বার্তা দিয়েছে। ইরান সম্পর্কেও খবর আছে, আমেরিকার আরেকটি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইরান। দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে। খবরটি দেখুন। ستسلم هذا اليوم أيضا 4 هذه الصور التي وردتنا من مدينة غزة। এরা হামাসের যোদ্ধা, যারা আপাতত সেখানে নিরাপত্তা বাহিনীর অংশ হিসেবে অবস্থান করছে। যখন ফিলিস্তিনি সরকার গঠিত হবে তখন একটি সেনাবাহিনী তৈরি করা হবে। তারপর হামাস জানিয়েছে তারা তাদের অস্ত্র জমা দেবে। তবে আজ রাতে উত্তর গাজা উপত্যকায় হামাস আন্তর্জাতিক রেড ক্রসের কাছে 4টি মৃতদেহ হস্তান্তর করেছে। দাবি করা হচ্ছে এই মৃতদেহগুলো সেই বন্দীদের যারা 7 অক্টোবর 2023-এর পর বা সেই সময়ের মধ্যে নিহত হয়েছিল। গতকাল 4টি মৃতদেহ হস্তান্তর করার পরও হামাসের কাছে অন্তত আরও 20 জন বন্দীর মৃতদেহ রয়ে গেছে। এই দেহগুলো হস্তান্তরের পরই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু করা সম্ভব হবে। আমেরিকা ও ইসরায়েলের কর্মকর্তাদের মতে এই প্রক্রিয়া প্রত্যাশা চেয়ে বেশি সময় নিতে পারে, কারণ সম্ভবত হামাস নিজেও সব মৃতদেহের অবস্থান জানে না। এখন প্রশ্ন হচ্ছে, যখন বোমাবর্ষণ থামছিল না তখন কি জিন্দা মানুষদের বাঁচানো হবে, নাকি যে জায়গায় ইসরায়েলি সেনাদের দেহ চাপা আছে তাকে বাঁচিয়ে রাখতে হবে? মানে তুমি মরে যাও, তোমার পরিবার মরে যাক, কিন্তু ওই দেহ বাঁচিয়ে রাখা চায়। এভাবে তো হয় না। আমেরিকা ও ইসরায়েল দুজনেই জানত গাজার অবস্থা এমন করে ফেলা হয়েছে যে সেখানে ভবন ধ্বংস হয়ে গেছে, রাস্তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথায় কবর দেওয়া হয়েছিল সেই দেহগুলো সেটাও খুঁজে পাওয়া যাবে না। 2 বছরে মানুষ নিজের প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটেছে। এমন অবস্থায় এ শর্ত কার্যকর করা সহজ নয়, আর এই অজুহাতে যুদ্ধবিরতি ভাঙা অনেক সহজ হয়ে যাবে। এইসবের মাঝেই খবর বেরিয়েছে, ইসরায়েল কিলস 6 more ফিলিস্তিনিয়ান ইন গাজা, হামাস ডিস্ট্রয়েস সিজফায়ার ভায়োলেশন। অর্থাৎ গাজায় ইসরায়েলি সেনা 6 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ঠিক এমন সময় যখন যুদ্ধবিরতি চলছে, আলোচনা চলছে, সব কিছু শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল, হঠাৎ ফিলিস্তিনিদের উপর হামলা চালানো হলো। এই ঘটনা ছবিগুলো গাজা থেকে প্রকাশ করা হয়েছে। কারাগারে কি ঘটেছিল এখন সেটা বোঝার চেষ্টা করুন। ফিলিস্তিনি বন্দীরা ইসরায়েলের কবল থেকে মুক্তি পেয়ে নিজেদের যন্ত্রণাময় কাহিনী বলছেন, শুনুন। Thanks to the steadfastness of our people and our resistance, Gaza is today above the world. Despite deep scars, we will rebuild it again. I can now breathe differently. It is a joy. তারা বলছেন, জনগণের প্রতিরোধের কারণেই আমরা আজ মুক্ত। যখন আমরা জেলে ছিলাম সেখানে এমন পরিস্থিতি ছিল যে আমার শ্বাস বন্ধ হয়ে আসতো। অনেক সময় এমন নির্যাতন চালানো হতো, মনে হতো আমি মরে গেছি। কিন্তু ইসরায়েলি কারারক্ষীদের জন্য এটা ছিল আনন্দের বিষয়। তারা হাসতো, মজা করত, খেলতো যখন আমাদের কষ্ট দেখত। প্রেস টিভির খবর অনুযায়ী, ইসরায়েলস অ্যাপার্থাইড অ্যাট ইটস ওর্থ, ওভার 10,000 ফিলিস্তিনিয়ান স্টিল আনলফুলি ইন জেল। এখন পর্যন্ত প্রায় 1967 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এখনও 10,000-এরও বেশি ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারে আটকে রয়েছেন, যাদের মুক্তি দেওয়া হচ্ছে না। কিন্তু এখন আসলে কি নিয়ে কথা বলা হচ্ছে শুনুন। Gaza, how long will it take Hamas to disarm, and can you guarantee that is going to happen? Well, they're going to disarm, and because they said they were going to disarm, and if they don't disarm, we will disarm them. How will you do that? I don't have to explain that to you. এখন যে আলোচনা চলছে সেটা হচ্ছে এই, বলা হচ্ছে হামাস অস্ত্র জমা দেবে, কারণ তারা বলেছে তারা তা করবে, আর যদি না করে তবে আমরা তাদের অস্ত্র ফেলতে বাধ্য করব। ট্রাম্প বলছেন তারা জানে আমি মজা করছি না, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসলে এক প্রকার হুমকি দিচ্ছেন।
ভাবুন তো, কয়েকদিন আগেও তিনি হামাসের প্রশংসা করেছিলেন, আর এখনই সুর বদলে গেছে। আমি আবারও বলছি, বুঝে নিন, এই বিষয়টা শুধু আমরা নই, পুরো দুনিয়া জানে। আমি খুব বড় কোনো বিশেষজ্ঞের মত দিচ্ছি না। আমি একটা কথা বারবার বলি, আমেরিকার উপর কখনো ভরসা করা যাবে না। আমি ট্রাম্পের কথা আলাদা করে বলছি না। আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমেরিকার নীতি কখনোই বিশ্বাসযোগ্য ছিল না। এখন দেখুন, 3 থেকে 4 দিন আগেও ট্রাম্প হামাসের প্রশংসা করেছিলেন। বন্দীদের মুক্তির পর যখন মৃতদেহ প্রসঙ্গ এলো, তখনই যুদ্ধবিরতি আটকে দেওয়া হচ্ছে। আর এখন কি বলা হচ্ছে? হামাসকে অস্ত্র ছাড়তে হবে। হামাস বলছে ছাড়ব, কিন্তু আমেরিকা বা ইসরায়েলের কথার উপরে নয়। যখন ফিলিস্তিনি সরকার গঠিত হবে, সেনাবাহিনী নিয়োগ পাবে, তারপর ছাড়ব। কিন্তু এই সবের মাঝে নেতানিয়াহু সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি যা বলেছেন শুনুন। Well, we agreed to give peace a chance. We agreed that we should. The conditions in his 20-point plan are very clear. It's not only that we get the hostages out without getting our military out. মানে নেতানিয়াহু বলছেন, আমরা শান্তি চুক্তিতে একটা সুযোগ দিতে রাজি হয়েছে। 20 দফা পরিকল্পনার শর্তগুলো খুবই স্পষ্ট। কিন্তু এর মানে এই নয় যে আমরা আমাদের বন্দীদের মুক্ত না করেই সেনা প্রত্যাহার করব। অর্থাৎ ট্রাম্প এখন ইঙ্গিত দিচ্ছেন যে যদি হামাস পাগলামি করে, তাহলে অল হেল ব্রেকস লুজেস, অর্থাৎ ভয়াবহ প্রতিশোধ দেবে আমেরিকা ইসরায়েল জোট। নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল শান্তি চুক্তিকে একটা সুযোগ দিতে রাজি হয়েছে। কিন্তু সেই শান্তি চুক্তি অনেকটা এরকম: বন্দীদের ফিরিয়ে আনো, যেসব মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের প্রসঙ্গ ঝুলিয়ে রাখো, আর সেই সুযোগে ফিলিস্তিনিদের হত্যা করো। ঠিক এইরকম এক পরিস্থিতি তৈরি হয়েছে এখন। গাজার এই চুক্তিকে ঘিরে যে নাটক চলছে সেটা দেখলেই বোঝা যায়। সবকিছু শান্তির নামে এক রাজনৈতিক কৌশল মাত্র। এদিকে গাজা চুক্তি নিয়ে ইরান বলছে, গাজা ডিল গ্র্যান্টার্স মাস্ট ফোর্স ইসরায়েল টু স্টপ ভায়োলেশনস। হিংসা বন্ধে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। ইরানের মতে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটছে তার দায়িত্ব নিতে হবে। যারা যুদ্ধবিরতি ভাঙছে তাদের উপর নজরদারি চালাতে হবে এবং ইসরায়েলকে কঠোর শাস্তি দিতে হবে, তাকে বোঝাতে হবে। এই প্রক্রিয়ায় আমেরিকা, মিশর, কাতার ও তুরস্ক এই 4 দেশকে গ্যারান্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু যদি এই গ্যারান্টররা যুদ্ধবিরতি লঙ্ঘন থামাতে না পারে, তাহলে তাদের গ্যারান্টির মূল্য নেই। ইরান প্রকাশ্যেই এই বিষয়টি তুলেছে। এখন এর সঙ্গে যুক্ত আরেকটি বড় খবর এসেছে। সিজফায়ার ডাজ নট গ্র্যান্ট ইসরায়েলি ইমিউনিটি ফর গাজা জেনোসাইড। স্পেনের পার্লামেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতির মানে এই নয় যে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার অধিকার পেয়েছে। যুদ্ধবিরতি মানে যুদ্ধবিরতি পালন করা। এটিও একটি বড় বার্তা হিসেবে উঠে এসেছে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর। 12 দিনের যুদ্ধের সময় আমেরিকার একটি গোপন সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছিল। এটি দ্য গ্রে জোনের এক রিপোর্টে প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সিক্রেট ইসরায়েলি মিলিটারি বাংকার লোকেটেড আন্ডার তেল আবিব টাওয়ার স্ট্রাক ইন ইরান। অর্থাৎ ইসরায়েলের তেল আবিব টাওয়ারের নিচে অবস্থিত একটি গোপন ইসরায়েলি সামরিক বাংকারে ইরানের হামলা হয়েছিল। দ্য গ্রে জোন, যা অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য পরিচিত, তাদের রিপোর্ট জানিয়েছে 13 জুন উত্তর তেল আবিব অঞ্চলে একটি বড় আক্রমণ হয়েছিল। সেই সময় ইরান ও ইসরায়েলের মধ্যে টানাপোড়েন চরমে ছিল। এই আক্রমণের পরপরই ইসরায়েল কেঁপে ওঠে, কারণ জানা যায় আমেরিকা ও ইসরায়েল মিলে একটি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি তৈরি করেছিল, যা পরিচিত ছিল সাইট 81 নামে। এই গোপন ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এরপরে আমেরিকা ইরানের একটি পারমাণবিক স্থাপনায় পাল্টা আক্রমণ চালায় এবং ধ্বংসের দাবি করে। কিন্তু ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়, আর কাতারে অবস্থিত আমেরিকার আরেকটি সামরিক ঘাঁটিও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই পুরো সংঘর্ষে আমেরিকা বড় এক ধাক্কা খায়। আমেরিকা নিজের সিদ্ধান্তে ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের উপর হামলা চালিয়েছিল। আর এর সঙ্গে যুক্ত আরেকটি খবর, CAS রিজেক্ট ইসরায়েলি আপিল টু পার্টিসিপেট ইন জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন ইন্দোনেশিয়া। অর্থাৎ ইসরায়েলের আবেদন খারিজ করা হয়েছে। তারা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত জিমন্যাস্টিক বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না। ইন্দোনেশিয়া ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েলের কোনো জিমন্যাস্টিক খেলোয়াড় আমাদের দেশে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে ইতালিতে যা ঘটছে সেটা একেবারে আলাদা বিষয়। দেখুন, ইতালি ও ইসরায়েলের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ইতালি ইসরায়েলকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয়। ইসরায়েলের জন্য এটা ছিল এক বড় পরাজয়। কিন্তু মাঠের বাইরে কি হচ্ছিল সেটাও দেখুন। বাইরে ইতালির জনগণের রোষ ফেটে পড়ে। অন্যদিকে অভ্যন্তরে ইতালির খেলোয়াড়রা ইসরায়েলের খেলোয়াড়দের একের পর এক গোল দিচ্ছিলেন, ধুলো খাইয়ে দিচ্ছিলেন। 3-0 ব্যবধানে দারুণ জয় পায় ইতালি। একই সঙ্গে জাতিসংঘ জানিয়েছে, গাজার বর্তমান অবস্থা এতটাই ভয়াবহ যে তাকে পুনরায় নিজের পায়ে দাঁড়াতে দশক লেগে যাবে। সব কিছু ধ্বংস করে ফেলার পরও এখন ইসরায়েল মৃতদেহ চাইছে। যে অবস্থায় গাজা আছে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করতেও বছরের পর বছর লেগে যাবে। এদিকে জাতিসংঘের প্রেস গ্রুপ ইসরায়েলকে কঠোরভাবে সমালোচনা করেছে। ইউএন প্রেস গ্রুপ স্লাম ইসরায়েল ফর ডিনাইং মিডিয়া অ্যাক্সেস টু গাজা। অর্থাৎ কেন গাজার ভেতরে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না? যখন যুদ্ধবিরতি চলছে তখন কেন সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না?
এমন অবস্থায় ইসরায়েল এখনো গাজার ভেতরে নিজের দখল বজায় রেখে বসে আছে। এইভাবে যুদ্ধবিরতি চালানো সম্ভব নয়। এটা আসলে যুদ্ধবিরতির নামে নিয়ন্ত্রণ বজায় রাখার খেলা। এবং শেষে একটি খবর এসেছে ভেনেজুয়েলা থেকেও। দেখুন, এই জাহাজটির উপর হঠাৎই আক্রমণ চালানো হয়। দৃশ্যগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা দিয়েছেন যে আজ সকালে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি সন্দেহভাজন সন্ত্রাসী জাহাজে প্রাণঘাতী টাইটানিক স্ট্রাইক চালানো হয়েছে। খবরে বলা হয়েছে এতে 6 জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।